বন্ধুরা, লোন নেওয়াটা কি সত্যিই বোকামি? ঋণ কি শুধু গরিবদের আরও গরিব করে? ছোটবেলা থেকে আমাদের এটাই শেখানো হয়েছে। বাবা মা বলেছেন, বেটা, কখনো ঋণ নিও না, ক্রেডিট কার্ড থেকে দূরে থেকো, যতটুকু আছে ততটুকুর মধ্যেই চলো, জবই সবচেয়ে নিরাপদ পথ। কিন্তু একটু ভাবুন, লোন যদি এতটাই খারাপ হতো, তাহলে দুনিয়ার সবচেয়ে ধনী মানুষগুলো লোন আর ঋণ ব্যবহার করেন কেন? বিলিয়নিয়াররা ব্যাংক থেকে টাকা তুলে আরও ধনী হয়ে যান কিভাবে? তাদের কি টাকার অভাব আছে, নাকি তারা টাকার গেম খেলতে জানেন? আজকের এই ভিডিওতে আমরা বুঝব কিভাবে সঠিক মাইন্ডসেট, সঠিক ফাইন্যান্সিয়াল এডুকেশন আর স্মার্ট লেভারেজের মাধ্যমে লোন একটা বোঝা না হয়ে ওয়েলথ ক্রিয়েশনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হয়ে উঠতে পারে। মানুষ লোন থেকে কেন ভয় পায়? আমাদের দেশে লোন শব্দটা শুনলেই মনের মধ্যে একটা অদ্ভুত ভয় তৈরি হয়। কেউ বললেই সে লোন নিয়েছে, সাথে সাথে প্রশ্ন উঠতে থাকে, কেন নিল, কত নিল, কিভাবে শোধ করবে? আমাদের সমাজের ঋণকে একটা বোঝার মতো দেখা হয়। ছোটবেলা থেকেই শেখানো হয়, জীবনে যাই হোক ঋণ নিও না, ক্রেডিট কার্ড থেকে দূরে থেকো, যতটুকু আছে ততটুকুতেই চলো। এই চিন্তাটা ভুল না, কিন্তু এটাই পুরো সত্যি না। আসলে আমাদের দেশে মানুষ লোনের যে চেহারাটা বেশি দেখেছে, সেটা বেশিরভাগ সময়ই নেগেটিভ। তাই সবার মাথায় লোন মানেই সমস্যা হয়ে গেছে। আমরা প্রায়ই দেখি মানুষ পার্সোনাল লোন নেয়, তারপর সেটা শোধ করতে বছরের পর বছর লেগে যায়। ক্রেডিট কার্ড ব্যবহার করে, কিন্তু ধীরে ধীরে এত ইন্টারেস্ট জমে যায় যে ছোট একটা কেনাকাটাও বড় সমস্যা হয়ে দাঁড়ায়। অনেকে নতুন গাড়ি কেনার জন্য ইএমআই শুরু করেন, কিন্তু কয়েক মাস পরেই সেই ইএমআই প্রতি মাসে টেনশন দিতে শুরু করে। বিয়ের খরচের জন্য লোন নেওয়া হয়, ট্রাভেলের জন্য লোন নেওয়া হয়, দামি ফোন কিনতে ইএমআই নেওয়া হয়। এই সব কিছুতে একটা কমন বিষয় আছে, এই সব খরচ হয় এমন জিনিসে যেগুলো টাকা ফেরত আনে না, বরং টাকা ক্রমাগত পকেট থেকে বের করতেই থাকে। তাই মিডল ক্লাস পরিবারের লোন মানে প্রায়ই এটাই, এখন কয়েক বছর ইএমআই এর দায়িত্ব বহন করতে হবে। এই কারণেই লোন শব্দটা শুনলেই মানুষের মাথায় আসে টেনশন, দায়িত্ব আর ভয়। কিন্তু এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে। যে জিনিস থেকে মিডল ক্লাস ভয় পায়, সেই একই জিনিস ধনীরা নিজেদের সুবিধের জন্য ব্যবহার করেন। মিডল ক্লাসের মাথায় লোন মানে বোঝা, ধনীদের মাথায় লোন মানে লেভারেজ। এটাই সবচেয়ে বড় পার্থক্য। মিডল ক্লাস ভাবে লোন নিলে বছরের পর বছর কাজ করে সেটা শোধ করতে হবে, কিন্তু ধনীরা ভাবেন সঠিকভাবে লোন নেওয়া হলে সেই টাকাই তাদের জন্য আরও বেশি টাকা বানাতে পারে। এই পার্থক্যটা শুধু টাকার নয়, এটা চিন্তার পার্থক্য। মিডল ক্লাস লোনকে সমস্যার মতো দেখে, ধনীরা লোনকে একটা টুলের মতো দেখেন। এই কারণেই কিছু মানুষ সারা জীবন ঋণ থেকে বাঁচতে বাঁচতেও আর্থিকভাবে বেশি এগোতে পারেন না, আর কিছু মানুষ সেই একই ঋণকে ব্যবহার করে বড় বিজনেস দাঁড় করিয়ে ফেলেন। বিখ্যাত ইনভেস্টর ওয়ারেন বাফেট প্রায়ই বলেন, দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন, অর্থাৎ আপনি যত শিখবেন তত আয় করতে পারবেন। ফাইন্যান্সের দুনিয়াতেও এই নিয়ম একদম সত্যি। যে মানুষের কাছে ফাইন্যান্সিয়াল এডুকেশন নেই, সে প্রায়ই টাকা সংক্রান্ত সিদ্ধান্ত নেয় ভয়ের ওপর ভিত্তি করে, কিন্তু যার কাছে সঠিক জ্ঞান আছে সে সেই একই সিদ্ধান্তগুলো নেয় বুদ্ধি আর ক্যালকুলেশনের ভিত্তিতে। এই কারণেই ধনীরা লোন থেকে ভয় পান না। তারা জানেন লোন সঠিক জায়গায় ব্যবহার করা হলে সেটা একটা শক্তিশালী টুল হয়ে উঠতে পারে। আসল পার্থক্য এটা নয় যে লোন নেওয়া উচিত কি উচিত নয়। আসল পার্থক্য হলো লোন কেন নেওয়া হচ্ছে। লোন যদি শুধু লাইফস্টাইল বড় করার জন্য হয়, তাহলে সেটা ধীরে ধীরে বোঝা হয়ে যাবে। কিন্তু লোন যদি এমন কোনো জায়গায় ব্যবহার করা হয় যেটা টাকা কামায়, তাহলে সেই ঋণই পরবর্তীতে সম্পদ হয়ে উঠতে পারে। আর এখানেই ধনী আর মিডল ক্লাসের চিন্তা আলাদা হয়ে যায়। গুড ডেট বনাম ব্যাড ডেট। ফাইন্যান্সের দুনিয়ায় লোন বোঝার সবচেয়ে সহজ উপায় হলো লোন দুই ধরনের হয়, গুড ডেট আর ব্যাড ডেট। কিন্তু দুঃখের বিষয় হলো বেশিরভাগ মানুষ এই দুটোর পার্থক্য কখনোই বোঝেন না। তাদের কাছে সব লোন একরকম। অনেকে না বুঝেই লোন নিয়ে নেন, তারপর বছরের পর বছর ইএমআই দিতে থাকেন, আর ধীরে ধীরে সেই লোন তাদের আর্থিক স্বাধীনতা শেষ করে দেয়। তাই আগে বুঝতে হবে ব্যাড ডেট কি। ব্যাড ডেট হলো সেই লোন যেটা আপনার পকেট থেকে টাকা বের করে, মানে এমন লোন যেটা আপনাকে কোনো ইনকাম দেয় না, বরং ক্রমাগত আপনার খরচ বাড়িয়েই যায়। শুরুতে এই লোন খুব অ্যাট্রাকটিভ লাগে, কিন্তু সময়ের সাথে সাথে এটা ধীরে ধীরে আর্থিক বোঝা হয়ে দাঁড়ায়। আজকের দুনিয়ায় ব্যাড ডেটের সবচেয়ে কমন উদাহরণগুলো আমাদের চারপাশেই দেখা যায়। যেমন দামি গাড়ি কেনার জন্য নেওয়া লোন। কেউ যখন নতুন গাড়ি কেনেন তখন মনে হয় একটা বড় অর্জন হলো, কিন্তু সত্যি হলো গাড়িটা শোরুম থেকে বের হওয়ার সাথে সাথেই তার দাম 10 থেকে 15% কমে যায়, আর পরের কয়েক বছরে সেই গাড়ি ক্রমাগত তার ভ্যালু হারাতে থাকে। কিন্তু অন্যদিকে প্রতি মাসে ইএমআই দিয়েই যেতে হচ্ছে, মানে গাড়ির দাম কমছে আর লোনের বোঝা থেকেই যাচ্ছে। এটাই ব্যাড ডেটের সবচেয়ে বড় পরিচয়।
আরেকটা উদাহরণ নতুন আইফোন বা দামি গ্যাজেট ইএমআইতে কেনা। আজকাল স্মার্টফোন কোম্পানি আর ই-কমার্স প্ল্যাটফর্ম ইএমআইকে খুব সহজ করে দিয়েছে। জিরো ডাউন পেমেন্ট, জিরো কস্ট ইএমআই, এসব কথা শুনে মানুষের মনে হয় এটা অনেক সস্তা ডিল, কিন্তু আসলে এটা একটা সাইকোলজিক্যাল ট্রিক। কারণ কেউ যখন 1 লাখ টাকার ফোন ক্যাশে কিনতে যান তখন বারবার ভাবেন, কিন্তু সেই একই ফোন যখন 4,000-5,000 টাকার ইএমআইতে দেখা যায় তখন সাথে সাথে কিনে ফেলেন। কিন্তু সত্যি হলো ফোন হলো একটা ডেপ্রিসিয়েটিং অ্যাসেট। এর ভ্যালু দ্রুত কমে যায়। 1 বছর পরে সেই ফোনের দাম অর্ধেক হয়ে যায়, কিন্তু ইএমআই তখনও একই থাকে। মানে লোন নিয়ে এমন একটা জিনিস কিনলেন যার দাম প্রতিদিন কমছে। একইভাবে ক্রেডিট কার্ড দিয়ে শপিং করাও ব্যাড ডেটের একটা বড় উদাহরণ। ক্রেডিট কার্ড নিজে খারাপ না, কিন্তু প্ল্যানিং ছাড়া ব্যবহার করলে এটা খুবই বিপজ্জনক হয়ে উঠতে পারে। কেউ যদি সময় মতো পুরো বিল না দেন তাহলে ক্রেডিট কার্ডে বছরে 30 থেকে 40% পর্যন্ত ইন্টারেস্ট লাগতে পারে। মানে 1 লাখ টাকা খরচ করলে আর সময় মতো পেমেন্ট না করলে কয়েক মাসেই সেই পরিমাণ অনেক বড় হয়ে যেতে পারে। ট্রাভেলের জন্য নেওয়া লোনও প্রায়ই ব্যাড ডেট হয়ে যায়। ঘুরতে যাওয়া খারাপ না, কিন্তু কেউ যখন শুধু সোশ্যাল মিডিয়াতে দেখানোর জন্য বা কয়েকদিনের আনন্দের জন্য লোন নেন তখন সেই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে আর্থিক সমস্যা হয়ে উঠতে পারে। কারণ ট্রাভেল থেকে স্মৃতি তৈরি হয়, কিন্তু টাকা ফেরত আসে না। মানে লোন থেকে যায়, কিন্তু সেখান থেকে কোনো ইনকাম আসে না। ব্যাড ডেটের সবচেয়ে বড় সমস্যা এটাই যে এটা ধীরে ধীরে আপনার আর্থিক শক্তিকে দুর্বল করে দেয়। প্রতি মাসে ইএমআই দেওয়ার অভ্যেস মানুষকে আস্তে আস্তে লোনের চক্রে ফেলে দেয়। প্রথমে গাড়ির ইএমআই, তারপর ফোনের ইএমআই, তারপর ক্রেডিট কার্ডের বিল, তারপর নতুন পার্সোনাল লোন। আর দেখতে দেখতে বেশিরভাগ টাকা শুধু লোন শোধ করতেই চলে যায়। এই কারণেই অনেকে ভালো স্যালারি করার পরেও আর্থিকভাবে এগোতে পারেন না। তাদের ইনকাম বাড়তে থাকে, কিন্তু খরচ আর লোন তার চেয়েও দ্রুত বাড়তে থাকে। আর ধীরে ধীরে তারা এমন একটা সাইকেলে ঢুকে যান যেখানে কাজ করে যাচ্ছেন, কিন্তু আর্থিক স্বাধীনতা দূরে সরে যাচ্ছে। এই কারণেই ফাইন্যান্সিয়াল এক্সপার্টরা সবসময় বলেন, কোনো লোন নেওয়ার আগে ভাবুন এই লোন আপনার পকেটে টাকা ঢালবে নাকি বের করবে। লোন যদি শুধু লাইফস্টাইল বাড়ানোর জন্য হয় কিন্তু ইনকাম না বাড়ায়, তাহলে সেটা প্রায় সবসময়ই ব্যাড ডেট হয়ে যায়। তাই ফাইন্যান্সিয়াল বোঝাপড়ার প্রথম নিয়ম এটাই, সব লোন এক না। কিছু লোন আপনাকে পেছনে নিয়ে যায় আর কিছু লোন আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। এই দুটোর পার্থক্য বোঝাটাই ফাইন্যান্সিয়াল এডুকেশনের প্রথম সিঁড়ি। ধনীরা লোন নিয়ে কি করেন? এতক্ষণ আমরা বুঝলাম ব্যাড ডেট কি আর কিভাবে অনেকে অজান্তেই এমন লোনে ফেসে যান যেটা তাদের আর্থিক অবস্থা দুর্বল করে দেয়। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন আসে, ধনীরা লোন নিয়ে কি করেন? তারাও কি সেটাই করেন যা সাধারণ মানুষ করেন? তারাও কি লোন নিয়ে দামি গাড়ি কেনেন, দামি ফোন নেন, নাকি লাইফস্টাইল দেখানোর জন্য টাকা খরচ করেন? সত্যি হলো বেশিরভাগ ধনী মানুষ এটা একদমই করেন না। ধনীদের চিন্তাভাবনা লোনের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। একজন সাধারণ মানুষ যেখানে লোন নিয়ে লাইফস্টাইল বাড়ান, সেখানে ধনীরা লোন নিয়ে অ্যাসেট তৈরি করেন। মানে এমন জিনিস কেনেন যেগুলো সময়ের সাথে তাদের পকেটে টাকা ঢালে। এটাই আসল পার্থক্য। ধনীরা লোন নিয়ে লাইফস্টাইল কেনেন না, তারা অ্যাসেট কেনেন, যেমন রিয়েল এস্টেট, বিজনেস, কোম্পানিতে অংশীদারিত্ব। এই সব জিনিসের একটা বিশেষ গুণ আছে, এগুলো সময়ের সাথে টাকা তৈরি করে। উদাহরণ হিসাবে বলি, কেউ যদি লোন নিয়ে এমন একটা প্রপার্টি কেনেন যেটা প্রতি মাসে ভাড়া দেয়, তাহলে ধীরে ধীরে সেই ভাড়াই লোনের ইএমআই শোধ করতে পারে, আর তারপর সেই প্রপার্টি ক্রমাগত ইনকাম দিতে থাকে। একইভাবে কেউ যদি লোন নিয়ে একটা বিজনেস শুরু করেন আর সেটা সফল হয়, তাহলে সেই বিজনেস লোনের চেয়ে অনেক বেশি টাকা কামাতে পারে। এই কারণেই অনেক বড় বিজনেসম্যান নিজেদের বিজনেস বাড়াতে লোন ব্যবহার করেন। এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে। ওয়ারেন বাফেট প্রায়ই বলেন, প্রাইস ইজ হোয়াট ইউ পে, ভ্যালিউ ইজ হোয়াট ইউ গেট। মানে আপনি যে দাম দেন সেটা একটা বিষয়, কিন্তু এর বিনিময়ে আপনি যে ভ্যালিউ পান সেটাই আসল বিষয়। ধনীরা সবসময় ভ্যালিউর দিকে নজর দেন। কোনো অ্যাসেট যদি ভবিষ্যতে ক্রমাগত টাকা কামাতে পারে, তাহলে সেটার জন্য লোন নেওয়াটা তাদের কাছে একটা স্ট্র্যাটেজি হয়ে ওঠে। এই চিন্তার একটা অসাধারণ উদাহরণ হলেন ভারতের মহান শিল্পপতি ধীরুভাই আম্বানি। তিনি কোনো ধনী পরিবারে জন্মাননি, একেবারে ছোট পরিসর থেকে শুরু করেছিলেন। শুরুতে তার কাছে বড় পুঁজি ছিল না, কিন্তু তার কাছে একটা জিনিস ছিল, বড় ভিশন। তিনি বুঝেছিলেন বিজনেস বড় করতে হলে শুধু নিজের ছোট পুঁজি দিয়ে হবে না। তাই তিনি মানুষকে তার ভিশনে বিশ্বাস করিয়েছেন, ইনভেস্টমেন্ট জোগাড় করেছেন, আর সেই পুঁজি ব্যবহার করে বিজনেস বাড়িয়েছেন। ধীরে ধীরে সেই ছোট বিজনেস একটা বিশাল শিল্প সাম্রাজ্যে পরিণত হয়েছে। আজকের রিলায়েন্সের মতো বিশাল প্রতিষ্ঠানে শুরু হয়েছিল সেই একই চিন্তা থেকে।
অন্যদের পুঁজি দায়িত্বের সাথে ব্যবহার করে ভ্যালু তৈরি করা। ফাইন্যান্সের ভাষায় এটাকেই বলা হয় লেভারেজ। ধনীরা লেভারেজ বোঝেন। তারা জানেন সঠিক জায়গায় ইনভেস্ট করা হলে সেই টাকা সময়ের সাথে বহুগুণ বাড়তে পারে। এই কারণেই তারা লোনকে ভয়ের চোখে দেখেন না, তারা লোনকে একটা টুলের মতো দেখেন। ওয়ারেন বাফেটের আরেকটা বিখ্যাত কথা আছে, দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইউ ক্যান মেক ইজ ইন ইয়োর সেলফ। মানে সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট হলো সেটাই যেটা আপনি নিজের ওপর করেন। কেউ যখন ফাইন্যান্স, বিজনেস আর ইনভেস্টিং বোঝার দক্ষতা গড়ে তোলেন, তখন তিনি লোনকেও অন্য চোখে দেখতে শুরু করেন। যেখানে আগে লোন একটা বোঝা লাগতো, এখন সেই একই লোন একটা সুযোগ হয়ে দেখা দেয়। কিন্তু এখানে একটা খুব জরুরি কথা বোঝাও সমান গুরুত্বপূর্ণ। ধনীরা এলোমেলোভাবে লোন নেন না, তারা প্রতিটা সিদ্ধান্ত ক্যালকুলেশন করে নেন। তারা বোঝেন কোনো অ্যাসেট থেকে যে রিটার্ন আসবে সেটা যদি লোনের ইন্টারেস্টের চেয়ে বেশি হয়, তাহলে সেই লোন তাদের জন্য লাভজনক। কিন্তু কোনো লোন যদি শুধু খরচ বাড়ায় আর কোনো ইনকাম না দেয়, তাহলে সেই লোন ধীরে ধীরে সমস্যা হয়ে উঠতে পারে। এই কারণেই ধনীরা সব সময় ক্যাশ ফ্লোয়ের দিকে নজর দেন। তারা এমন জিনিসে ইনভেস্ট করেন যেগুলো ক্রমাগত টাকা তৈরি করতে থাকে, আর যখন টাকা ক্রমাগত তৈরি হতে থাকে সেই টাকাই আবার আরও ইনভেস্ট করতে সাহায্য করে। ধীরে ধীরে এই প্রসেসই সম্পদ বাড়াতে সাহায্য করে। এই কারণেই অনেক ধনী মানুষ সময়ের সাথে আরও ধনী হতে থাকেন, কারণ তারা শুধু টাকা কামানোর দিকে নজর দেন না, তারা এমন মেশিন তৈরি করেন যেগুলো টাকা বানায়। আর সেই মেশিন তৈরিতে কখনো কখনো লোনও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওয়ারেন বাফেটের আরেকটা বিখ্যাত কথা আছে, সামওয়ান ইজ সিটিং ইন দ্য শেড টুডে বিকজ সামওয়ান প্লান্টেড আ ট্রি আ লং টাইম এগো। মানে আজকে যারা আরামে ছায়ায় বসে আছেন, তাদের জন্য অনেক আগে কেউ গাছ লাগিয়েছিল। ধনীরাও এটাই করেন। তারা আজকে এমন সিদ্ধান্ত নেন যেগুলো ভবিষ্যতে তাদের ক্রমাগত সুবিধা দিতে থাকবে। আর সেই সিদ্ধান্তে অনেক সময়ই লোনও থাকে, কিন্তু পার্থক্য শুধু এটুকুই, সেই লোন খরচের জন্য নয়, অ্যাসেট তৈরির জন্য। লেভারেজ কি? এতক্ষণে আমরা বুঝলাম ধনীরা লোন ব্যবহার করেন লাইফস্টাইলের জন্য নয়, অ্যাসেট তৈরির জন্য। কিন্তু এখানে আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ আসে যেটা ফাইন্যান্সের দুনিয়ায় অনেক বেশি ব্যবহার হয়, লেভারেজ। অনেকেই শব্দ শুনেছেন, কিন্তু আসলে এর মানে কি সেটা খুব কম মানুষ ঠিকমতো বোঝেন। সহজ ভাষায় বলতে গেলে লেভারেজ মানে হলো কম নিজের টাকায় আর বেশি মোট পুঁজি দিয়ে ইনভেস্ট করা। মানে আপনি নিজের টাকার সাথে অন্য কারো পুঁজি যোগ করে একটা বড় সুযোগ ধরার চেষ্টা করেন। এটা একটা সহজ উদাহরণ দিয়ে বুঝি। ধরুন আপনার কাছে 10 লাখ টাকা আছে। আপনি এই 10 লাখ ভালো কোনো ইনভেস্টমেন্টে লাগালেন আর সেখানে 20% রিটার্ন পেলেন। তাহলে এক বছরে আপনার প্রফিট হবে 10 লাখের 20%, মানে 2 লাখ টাকা। এটা ভালো রিটার্ন। কিন্তু এখন একই সিচুয়েশন একটু অন্যভাবে ভাবুন। আপনার কাছে আবারও 10 লাখ আছে, কিন্তু আপনি এমন একটা ইনভেস্টমেন্ট সুযোগ দেখলেন যেখানে 20 লাখ লাগানো যায়। নিজের 10 লাখ আছে, বাকি 10 লাখ ব্যাংক থেকে লোন নিয়ে ইনভেস্ট করলেন। এখন মোট ইনভেস্টমেন্ট হলো 20 লাখ। সেই ইনভেস্টমেন্টে 20% রিটার্ন পেলে মোট প্রফিট হবে 20 লাখের 20%, মানে 4 লাখ। কিন্তু এখানে একটা জিনিস যোগ করতে হবে, 10 লাখের লোন নিয়েছেন, তাই ব্যাংককে ইন্টারেস্ট দিতে হবে। ধরুন সেই লোনে বছরে 12% ইন্টারেস্ট, তাহলে 10 লাখের 12% হলো 1.2 লাখ। পুরো ক্যালকুলেশন দেখি, মোট রিটার্ন 4 লাখ, ব্যাংকের ইন্টারেস্ট 1.2 লাখ, আপনার আসল প্রফিট 2.8 লাখ। ভালো করে লক্ষ্য করুন, শুধু নিজের 10 লাখ লাগালে প্রফিট হতো 2 লাখ, কিন্তু লেভারেজ ব্যবহার করে, মানে লোন নিয়ে ইনভেস্টমেন্ট বাড়িয়ে প্রফিট হলো 2.8 লাখ। নিজের পুঁজি না বাড়িয়েই রিটার্ন বেশি হলো। এটাই লেভারেজের শক্তি। লেভারেজ আসলে এমন একটা ফাইন্যান্সিয়াল টুল যেটা আপনাকে বড় সম্ভাবনার কাছে পৌঁছতে সাহায্য করে। যখন আপনার কাছে সীমিত পুঁজি থাকে কিন্তু সামনে একটা বড় সুযোগ থাকে, তখন লেভারেজ সেই সুযোগ ধরার একটা উপায় হয়ে দাঁড়াতে পারে। ফাইন্যান্সের দুনিয়ায় অনেক বড় ইনভেস্টমেন্ট এই নীতিতেই কাজ করে। রিয়েল এস্টেটে, বিজনেসে, এমনকি অনেক বড় কোম্পানিও নিজেদের বিস্তারের জন্য লেভারেজ ব্যবহার করে। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বোঝা দরকার। লেভারেজ শুধু প্রফিট বাড়ায় না, এটা লসও বাড়াতে পারে। মানে এটা দুধারা তলোয়ারের মতো। ইনভেস্টমেন্ট যদি সঠিক দিকে যায়, লেভারেজ আপনার রিটার্ন বাড়িয়ে দেয়। কিন্তু ইনভেস্টমেন্ট যদি আশানুরূপ না হয়, সেই একই লেভারেজ লসও বড় করতে পারে। উদাহরণ হিসেবে 20 লাখ ইনভেস্ট করলেন, কিন্তু রিটার্ন হলো 20%-এর জায়গায় মাত্র 10%। মোট রিটার্ন হবে 2 লাখ, কিন্তু ব্যাংককে তখনও 1.2 লাখ ইন্টারেস্ট দিতে হবে। তাহলে আসল প্রফিট মাত্র 80,000, আর রিটার্ন আরও কম হলে লসও হতে পারে।
তাই বুদ্ধিমান ইনভেস্টররা লেভারেজ খুব সতর্কতার সাথে ব্যবহার করেন। শুধু এই আশায় লোন নেন না যে হয়তো লাভ হবে। তারা আগে পুরো ক্যালকুলেশন করেন, ইনভেস্টমেন্টের সম্ভাব্য রিটার্ন কত হতে পারে সেটা বোঝেন, সবচেয়ে খারাপ পরিস্থিতিতে কি হতে পারে সেটাও বোঝেন, তারপরই লেভারেজের সিদ্ধান্ত নেন। লেভারেজের আসল সুবিধে তখনই পাওয়া যায় যখন ইনভেস্টমেন্ট থেকে আসা রিটার্ন লোনের ইন্টারেস্টের চেয়ে বেশি হয়। এটা হলে সময়ের সাথে লেভারেজ আপনার সম্পদ দ্রুত বাড়াতে সাহায্য করে, কিন্তু না হলে সেই লেভারেজ ধীরে ধীরে আর্থিক বোঝা হয়ে দাঁড়ায়। তাই ফাইন্যান্সের দুনিয়ায় লেভারেজ সবসময় বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। কারণ লেভারেজ নিজে থেকে ভালো বা খারাপ না, আসল পার্থক্য তৈরি হয় এটাকে কিভাবে ব্যবহার করা হচ্ছে তার উপর। সঠিক সুযোগে, সঠিক ক্যালকুলেশনে আর সঠিক রিস্ক ম্যানেজমেন্টের সাথে লেভারেজ ব্যবহার করা হলে সেটা একটা সাধারণ ইনভেস্টমেন্টকে একটা শক্তিশালী ওয়েলথ বিল্ডিং মেশিনে পরিণত করতে পারে। আর এই কারণেই ফাইন্যান্সের দুনিয়ায় লেভারেজকে ওয়েলথ ক্রিয়েশনের একটা শক্তিশালী টুল মনে করা হয়। রিয়েল এস্টেটে লেভারেজ। এতক্ষণে বুঝে নিলাম লেভারেজ কি আর সঠিকভাবে ব্যবহার করলে এটা কিভাবে রিটার্ন বাড়াতে পারে। কিন্তু ফাইন্যান্সের দুনিয়ায় একটা জায়গায় লেভারেজ সবচেয়ে বেশি ব্যবহার হয়, সেটা হলো রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের দুনিয়ায় লেভারেজ একটা অত্যন্ত কমন আর শক্তিশালী টুল। সারা পৃথিবীতে লাখো ইনভেস্টর এই স্ট্র্যাটেজি ব্যবহার করে তাদের সম্পদ ধীরে ধীরে বহু গুণ বাড়িয়ে নিচ্ছেন। রিয়েল এস্টেটের বিশেষত্ব হল পুরো প্রপার্টির দাম একসাথে নিজের পকেট থেকে দেওয়ার দরকার নেই। ছোট্ট একটা ডাউন পেমেন্ট দিয়ে প্রপার্টি কিনতে পারবেন, বাকি টাকা ব্যাংক থেকে লোন নেওয়া যায়। এখানেই লেভারেজ তার আসল শক্তি দেখাতে শুরু করে। একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরুন 70 লাখ টাকার একটা কমার্শিয়াল প্রপার্টি পাওয়া গেল। পুরো 70 লাখ নিজের পকেট থেকে দেওয়ার দরকার নেই, কিন্তু লেভারেজ ব্যবহার করুন। ধরুন 10 লাখ ডাউন পেমেন্ট দিলেন, বাকি 60 লাখ ব্যাংক থেকে লোন নিলেন। এখন আপনার কাছে 70 লাখের প্রপার্টি আছে, কিন্তু নিজের পকেট থেকে গেছে মাত্র 10 লাখ। এখানেই লেভারেজের খেলা শুরু হয়। ধরুন সেই কমার্শিয়াল প্রপার্টি প্রতি মাসে 60,000 টাকা ভাড়া দিচ্ছে, অন্যদিকে ব্যাংকে ইএমআই দিতে হচ্ছে 45,000 টাকা। এখন পুরো হিসেব দেখুন, প্রতি মাসে ভাড়া আসছে 60,000, ব্যাংকে ইএমআই 45,000। ইএমআই দেওয়ার পরেও হাতে থাকছে 15,000। এটাকেই বলে পজিটিভ ক্যাশ ফ্লো। মানে আপনার প্রপার্টি শুধু নিজের লোন শোধ করছে না, বরং প্রতি মাসে আপনাকে বাড়তি টাকাও দিচ্ছে। এটাই হলো গুড ডেট, কারণ এখানে যে লোন নিয়েছেন সেটা আপনার পকেট থেকে টাকা বের করছে না, বরং পকেটে টাকা ঢালছে। আর এখানেই রিয়েল এস্টেটে লেভারেজের আসল শক্তি দেখা যায়। সময়ের সাথে দুটো জিনিস হয়। প্রথম, প্রতি মাসে ইএমআইয়ের মাধ্যমে লোন ধীরে ধীরে কমতে থাকে। দ্বিতীয়, প্রপার্টির দাম সময়ের সাথে বাড়তে পারে। ধরুন কয়েক বছর পর সেই প্রপার্টির দাম 70 লাখ থেকে বেড়ে 1 কোটি হয়ে গেল। এখন একটু ভাবুন, শুরুতে নিজের পকেট থেকে মাত্র 10 লাখ দিয়েছিলেন, কিন্তু এখন আপনার কাছে এমন একটা প্রপার্টি আছে যার দাম 1 কোটি। আর এত বছরে ভাড়া থেকে যে টাকা এসছে সেটা আলাদা। এই কারণেই সারা পৃথিবীতে অনেক সফল ইনভেস্টররা রিয়েল এস্টেটকে একটা শক্তিশালী অ্যাসেট ক্লাস মনে করেন। ওয়ারেন বাফেট বলেন, প্রাইস ইজ হোয়াট ইউ পে, ভ্যালিউ ইজ হোয়াট ইউ গেট। রিয়েল এস্টেটেও এই নীতি কাজ করে। প্রপার্টি যদি শুধু দেখানোর জন্য কেনা হয় সেটা খরচ হয়ে যেতে পারে, কিন্তু সঠিক লোকেশনে সঠিক দামে কেনা প্রপার্টি থেকে যদি নিয়মিত ভাড়া আসে তাহলে সেটাই একটা শক্তিশালী অ্যাসেট হয়ে ওঠে। এই কারণেই অভিজ্ঞ ইনভেস্টররা প্রপার্টি কেনার সময় শুধু দাম দেখেন না, তারা দেখেন ক্যাশ ফ্লো, লোকেশন, ডিমান্ড আর ভবিষ্যতের সম্ভাবনা। কারণ তাদের লক্ষ্য শুধু প্রপার্টি কেনা নয়, বরং এমন সম্পদ তৈরি করা যেটা সময়ের সাথে টাকা তৈরি করতে থাকবে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বোঝাও দরকার। রিয়েল এস্টেটে লেভারেজ সবসময় বুঝে শুনে ব্যবহার করা উচিত। ভাড়া যদি ইএমআইয়ের চেয়ে কম হয় আর ক্যাশ বাফার না থাকে, তাহলে সেই লোন ধীরে ধীরে টেনশন হয়ে উঠতে পারে। তাই বুদ্ধিমান ইনভেস্টররা সবসময় নিশ্চিত করেন প্রপার্টির সম্ভাব্য ভাড়া আর ভ্যালু বৃদ্ধির সম্ভাবনা মিলিয়ে যেন লোনের ইন্টারেস্ট আর ইএমআইয়ের চেয়ে ভালো হয়। এটা হলে সেই লোন সময়ের সাথে একটা শক্তিশালী ওয়েলথ বিল্ডিং মেশিন হয়ে উঠতে পারে। ট্যাক্সের খেলা। এতক্ষণে বুঝলাম ধনীরা লোন কিভাবে ব্যবহার করেন, লেভারেজ কিভাবে কাজ করে, আর অ্যাসেট তৈরি করে টাকা কামানো যায়। কিন্তু ওয়েলথ তৈরির আরেকটা বিশাল অংশ আছে যেটা অনেকে নজর দেন না, সেটা হলো ট্যাক্সের খেলা। সত্যি হলো ধনীরা শুধু টাকা কামানোর দিকে নজর দেন না, তারা এটাও দেখেন সেই কামানো টাকার কতটা তাদের কাছে থাকছে। কারণ ফাইন্যান্সের দুনিয়ায় একটা খুব গুরুত্বপূর্ণ নীতি আছে, কামানো গুরুত্বপূর্ণ, কিন্তু বাঁচানো তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।
কেউ যদি লাখ লাখ টাকা কামাচ্ছেন কিন্তু প্রতি বছর তার বড় অংশ ট্যাক্স হিসেবে চলে যাচ্ছে, তাহলে তার আসল সম্পদ সেই গতিতে বাড়তে পারবে না। এই কারণেই ধনীরা ট্যাক্সকে গভীরভাবে বোঝেন। বিখ্যাত লেখক আর ইনভেস্টর রবার্ট কিওসাকি তার জনপ্রিয় বই রিচ ড্যাড পুয়ার ড্যাড একটা খুব ইন্টারেস্টিং কথা বলেন। তিনি বলেন, দুনিয়ায় সবচেয়ে বেশি ট্যাক্স দেয় মধ্যবিত্তরা। এই কথা শুনে অনেকে অবাক হন, কারণ সাধারণ ধারণা হলো ধনীরা বেশি কামায় তাই বেশি ট্যাক্স দেয়। কিন্তু সিস্টেমটা ভালোভাবে বুঝলে দেখা যায় আসল পার্থক্য হলো আয়ল পদ্ধতিতে। একজন সাধারণ চাকরিজীবী আর একজন বিজনেস ওনারের মধ্যে ট্যাক্সের ক্ষেত্রে বড় পার্থক্য আছে। সহজভাবে বুঝি, কেউ চাকরি করেন, প্রতি মাসে স্যালারি পান, সেই স্যালারি অ্যাকাউন্টে আসার আগেই ট্যাক্স কেটে নেওয়া হয়। মানে সরকার আগে তার ভাগটা নিয়ে নেয়, তারপর যা বাকি থাকে সেটা হাতে আসে, সেই টাকা দিয়ে সব খরচ মেটাতে হয়। মানে এই সিস্টেমে ক্রম হলো আগে আয়, তারপর ট্যাক্স, তারপর খরচ। এখন একই বিষয় একজন বিজনেস ওনারের দৃষ্টিকোণ থেকে দেখুন। বিজনেস ওনার আগে বিজনেসের সব খরচ করেন, অফিসের ভাড়া, স্টাফের স্যালারি, মার্কেটিং, ট্রাভেল, গ্যাজেট, সফটওয়্যার, মিটিং, এই সব অপারেশনাল খরচ। এগুলো বিজনেস এক্সপেন্স হিসেবে ধরা হয়। এইসব বাদ দেওয়ার পর যা বাকি থাকে সেটাকে প্রফিট মানা হয়। তারপর সেই প্রফিটের ওপর ট্যাক্স লাগে। মানে এই সিস্টেমে ক্রম বদলে যায়, আগে আয়, তারপর খরচ, তারপর ট্যাক্স। এখানেই সিস্টেমের পার্থক্য দেখা যায়। একজন চাকরিজীবীর কাছে ট্যাক্স প্ল্যানিংয়ের সুযোগ সীমিত, কিন্তু একজন বিজনেস ওনারের কাছে অনেক উপায় থাকে যেগুলো দিয়ে খরচ সাজিয়ে ট্যাক্স অপটিমাইজ করা যায়। এটা ট্যাক্স ফাঁকি দেওয়া নয়, এটা হলো লিগ্যাল ট্যাক্স প্ল্যানিং, আর এটাকেই বলা হয় ফাইন্যান্সিয়াল এডুকেশন। ধনীরা ট্যাক্সকে শত্রু মনে করেন না, তারা ট্যাক্স সিস্টেম বোঝেন আর সেটার মধ্যে থেকেই সিদ্ধান্ত নেন। তারা জানেন সঠিক স্ট্রাকচার থাকলে নিজের খরচ আর ইনভেস্টমেন্ট এমনভাবে সাজানো যায় যাতে মোট ট্যাক্স কম হয়। এই কারণেই অনেক সফল উদ্যোক্তা আর ইনভেস্টর নিজেদের কোম্পানির মাধ্যমে কাজ করেন, কারণ একটা সঠিক বিজনেস স্ট্রাকচার তাদের ইনকাম, খরচ আর ইনভেস্টমেন্ট আরও ভালোভাবে সাজানোর সুযোগ দেয়। কেউ যখন পুরো সিস্টেমটা বুঝতে পারেন, তখন তিনি বুঝতে পারেন ওয়েলথ শুধু কামানো থেকে আসে না, ওয়েলথ আসে সঠিক ইনকাম স্ট্রাকচার, সঠিক ইনভেস্টমেন্ট আর সঠিক ট্যাক্স প্ল্যানিং থেকে। এই কারণেই ফাইন্যান্সের দুনিয়ায় প্রায়ই বলা হয় আসল খেলা শুধু টাকা কামানোর নয়, আসল খেলা হলো টাকাকে বুদ্ধিমত্তার সাথে ম্যানেজ করার। ওপিএম, আদার পিপলস মানি। এতক্ষণে বুঝলাম ধনীরা কিভাবে লোন ব্যবহার করেন, লেভারেজ কিভাবে কাজ করে আর ট্যাক্স সিস্টেম বোঝা কেন জরুরি। কিন্তু ওয়েলথ ক্রিয়েশনের দুনিয়ায় আরেকটা অত্যন্ত শক্তিশালী কনসেপ্ট আছে যেটা না বুঝলে টাকার আসল খেলা বোঝা কঠিন। এই কনসেপ্টের নাম ওপিএম। ওপিএম মানে হলো আদার পিপলস মানি, অন্যদের টাকা। শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু সত্যি হলো দুনিয়ার বেশিরভাগ বড় বিজনেস আর বড় কোম্পানি এই নীতিতেই তৈরি। আমাদের রোজকার জীবনেও ওপিএম ক্রমাগত কাজ করছে। ধরুন আপনি ব্যাংকে টাকা রাখেন, আপনি ভাবছেন আপনার টাকা নিরাপদে ব্যাংকে আছে আর সেটাই সামান্য ইন্টারেস্ট পাচ্ছেন, কিন্তু আসলে ব্যাংক সেই টাকা ফেলে রাখে ভাবনা না, ব্যাংক সেই টাকাই অন্য কোনো মানুষকে বা বিজনেসকে লোন হিসেবে দিয়ে দেয়। মানে আপনার টাকা ব্যাংকের কাছে ক্যাপিটাল হয়ে যায়, আর সেই একই টাকা অন্য কারোর জন্য হয়ে ওঠে ওপিএম। ব্যাংক আপনাকে কম ইন্টারেস্ট দেয় আর যাকে লোন দেয় তার কাছ থেকে বেশি ইন্টারেস্ট নেয়। এই পার্থক্যটাই ব্যাংকের প্রফিট হয়ে যায়। মানে ব্যাংক আসলে নিজের টাকায় নয়, অন্যদের টাকায় টাকা বানাচ্ছে। এটাই ওপিএমের সবচেয়ে সহজ উদাহরণ। এখন বড় পরিসরে বুঝি। দুনিয়ার প্রায় সব বড় কোম্পানি কোনো না কোনোভাবে ওপিএম ব্যবহার করে। কোনো কোম্পানি যখন শেয়ার মার্কেটে লিস্ট হয় আর মানুষ তার শেয়ার কেনে, তখন তারা আসলে সেই কোম্পানিকে নিজেদের টাকা দিচ্ছে। সেই টাকা দিয়ে কোম্পানি ব্যবসা বাড়ায়, নতুন প্রজেক্ট শুরু করে, নতুন মেশিন কেনে, নতুন টেকনোলজি তৈরি করে, আর কোম্পানি সফল হলে সেই টাকা আরও বেশি ভ্যালু তৈরি করে। মানে কোম্পানি অন্যদের টাকা ব্যবহার করে ব্যবসা বড় করল। এটাই ওপিএম। বিখ্যাত ইনভেস্টর ওয়ারেন বাফেটও এই স্ট্র্যাটেজি অসাধারণভাবে ব্যবহার করেন। তার কোম্পানি বার্কশায়ার হ্যাথওয়ের কাছে বেশ কিছু ইন্স্যুরেন্স কোম্পানি আছে। মানুষ ইন্স্যুরেন্স পলিসি নেয় আর প্রতি বছর প্রিমিয়াম দেয়, কিন্তু সেই টাকা সাথে সাথে ক্লেম হিসেবে বেরোয় না, কিছু সময়ের জন্য সেটা কোম্পানির কাছে থাকে। ইন্স্যুরেন্সের ভাষায় এই টাকাকে বলা হয় ফ্লোট। এই ফ্লোটই আসলে আদার পিপলস মানি, কারণ এই টাকা কোম্পানির নিজের না, কিন্তু কিছু সময়ের জন্য কোম্পানির কাছে ইনভেস্ট করার জন্য অ্যাভেলেবল।
ওয়ারেন বাফেট এই ফ্লোটকে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে ইনভেস্ট করেন। স্টকস, কোম্পানি আর অন্যান্য অ্যাসেটে ইনভেস্ট করেন, আর সেই ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন আসলে সেটা কোম্পানির জন্য বিশাল লাভ হয়ে যায়। মানে তিনি অন্যদের টাকা ব্যবহার করে ওয়েলথ তৈরি করলেন। এই কারণেই ওয়ারেন বাফেটকে দুনিয়ার সবচেয়ে সফল ইনভেস্টরদের মধ্যে গণনা করা হয়। ওপিএম এর আসল মানে শুধু অন্যদের টাকা ব্যবহার করা নয়। ওপিএম এর আসল মানে হলো অন্যদের টাকার দায়িত্ব বুঝতে বুঝতে সেটা সঠিক জায়গায় ইনভেস্ট করা। কারণ যখন আপনি অন্যদের টাকা ব্যবহার করেন তখন সাথে বিশ্বাসও যুক্ত থাকে, আর বিশ্বাসই সেই জিনিস যার ওপর পুরো আর্থিক ব্যবস্থা দাঁড়িয়ে থাকে। এই কারণেই সফল ইনভেস্টর আর উদ্যোক্তারা ওপিএম অত্যন্ত সতর্কতার সাথে ব্যবহার করেন। তারা আগে ভ্যালু তৈরি করেন, তারপর মানুষের বিশ্বাস অর্জন করেন, তারপরই বড় পরিসরে অন্যদের টাকাকে নিজের ভিশনের সাথে যুক্ত করেন। এই কারণেই অনেক স্টার্টআপ ফাউন্ডাররা শুরুতে ছোট প্রোটোটাইপ তৈরি করেন, ছোট প্রফিট দেখান, আর মানুষ যখন দেখে তাদের মডেল কাজ করছে তখন ইনভেস্টররা টাকা দিতে রাজি হয়ে যান। মানে আগে বিশ্বাস তৈরি হয়, তারপর ওপিএম আসে। ফাইন্যান্সের দুনিয়ায় এটা একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম। অন্যদের টাকা তখনই পাওয়া যায় যখন মানুষ মনে করে আপনি সেটা দায়িত্বের সাথে সামলাতে পারবেন। তাই ওপিএম কোনো শর্টকাট নয়, এটা একটা দায়িত্ব। আর যারা এই দায়িত্ব বোঝেন তারা ওপিএমকে একটা শক্তিশালী ওয়েলথ ক্রিয়েশন টুলে পরিণত করতে পারেন। এই কারণেই দুনিয়ার অনেক বড় বিজনেস, বড় কোম্পানি আর বড় ইনভেস্টমেন্ট এই নীতির ওপর দাঁড়িয়ে আছে। আর এটাই ওপিএমের আসল খেলা। নিজের টাকায় নয়, বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করা, অন্যদের টাকায়ও ওয়েলথ তৈরি করা। স্পিড বনাম সেফটি। এতক্ষণে বুঝলাম লোন কি, লেভারেজ কিভাবে কাজ করে, ধনীরা ওপিএম কিভাবে ব্যবহার করেন, আর ট্যাক্স সিস্টেম বোঝা কেন জরুরি। কিন্তু ওয়েলথ তৈরির পুরো গল্পে আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা মানুষ প্রায়ই নজর দেন না। সেটা হলো স্পিড, মানে গতি। টাকার দুনিয়ায় শুধু এটা না যে আপনি কি করছেন, এটাও সমান গুরুত্বপূর্ণ কত দ্রুত করছেন। এখানেই আসে একটা দারুণ পার্থক্য, স্পিড বনাম সেফটি। মিডল ক্লাস সাধারণত কি করে ভাবুন, তাদের মাইন্ডসেট প্রায় নিরাপত্তার উপর ভিত্তি করে। ছোটবেলা থেকে শেখানো হয়েছে জীবনের ঝুঁকি থেকে দূরে থাকো, আগে ভালো জব নাও, তারপর ধীরে ধীরে টাকা বাঁচাও, যখন অনেক টাকা জমবে তখন বড় কিছু করার কথা ভাবো। এই ভাবনা অনুযায়ী তাদের পথ অনেকটা এরকম: প্রথম 10 বছর সেভিং, তারপর বিজনেস, তারপর ইনভেস্টমেন্ট। সব কিছু নিরাপদ কিন্তু অনেক ধীর। অনেকে জীবনের সেরা বছরগুলো শুধু টাকা জমাতেই লাগিয়ে দেন। তারা ভাবেন আগে পুরো পুঁজি জমিয়ে নেব, তারপর কোনো বিজনেস বা ইনভেস্টমেন্টে নামব। কিন্তু এই প্রক্রিয়ায় প্রায়ই একটা জিনিস নজর এড়িয়ে যায়, সময়। সময় এমন একটা জিনিস যেটা কখনো ফিরে আসে না। আর বিজনেসের দুনিয়ায় সময়ের বিশাল গুরুত্ব, কারণ মার্কেট ক্রমাগত বদলায়, টেকনোলজি বদলায়, নতুন সুযোগ আসে, আর কিছু সময় পর শেষও হয়ে যায়। কেউ যদি শুধু এই অপেক্ষায় থাকেন যে আগে পুরোপুরি নিরাপদ হব, তাহলে অনেক সময় সেই সুযোগ হাতছাড়া হয়ে যায় যেটা তার জীবন বদলে দিতে পারত। এখানেই ধনীদের চিন্তা মিডল ক্লাস থেকে আলাদা হয়ে যায়। ধনীরাও ঝুঁটি বোঝেন, কিন্তু তারা শুধু নিরাপত্তার কথা ভাবেন না, তারা স্পিডের কথা ভাবেন। তারা বোঝেন কোনো সুযোগ যদি সঠিক হয় তাহলে সেটা ধরতে সময়মতো পদক্ষেপ নেওয়া জরুরি। আর অনেক সময় এই জায়গাটাই লোন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধনীরা প্রায়ই লোন নেন শুধু টাকার জন্য নয়, তারা লোন নেন সময় কিনতে। মানে যে সুযোগ বাকিরা বছরের পর বছর অপেক্ষা করে, তারা সেটা এখনই ধরে নেন। বিজনেসের দুনিয়ায় এই নীতি একদম স্পষ্ট। যে আগে পদক্ষেপ নেয় সে প্রায় আগে মার্কেটে পৌঁছায়, আর যে আগে পৌঁছায় তাকেই প্রায় সবচেয়ে বড় সুবিধা পেতে দেখা যায়। এটা বোঝার জন্য একটা বিশাল উদাহরণ আছে, মুকেশ আম্বানি আর তার রিলায়েন্স জিও। জিও লঞ্চ হওয়ার পর ভারতের টেলিকম ইন্ডাস্ট্রি পুরোটাই বদলে গেল। কিন্তু এই প্রজেক্টের পেছনে শুধু একটা নতুন কোম্পানি ছিল না, ছিল একটা বিশাল ভিশন আর একটা বিশাল ঝুঁকিও। রিলায়েন্স জিও গড়ে তুলতে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করা হয়েছিল, আর এই ইনভেস্টমেন্টের বড় অংশ নেওয়া হয়েছিল লোন হিসেবে। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, মুকেশ আম্বানির কি টাকার অভাব ছিল? না, কিন্তু তিনি বুঝেছিলেন শুধু নিজের বর্তমান পুঁজির জন্য অপেক্ষা করলে, ধীরে ধীরে ইনভেস্ট করলে মার্কেটের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। টেলিকমের দুনিয়ায় টেকনোলজি খুব দ্রুত বদলাচ্ছিল, ডেটার ভবিষ্যৎ দ্রুত বাড়ছিল, ইন্টারনেটের ব্যবহার বাড়ছিল। আর এটা ছিল সেই সময় যখন ভারতে মোবাইল ডেটা রেভলিউশন শুরু হতে পারত। জিও যদি সেই সময় লঞ্চ না হতো, হয়তো অন্য কোনো কোম্পানি সেই সুযোগ নিয়ে নিত। তাই তিনি অপেক্ষা করেননি, তিনি স্পিড বেছে নিলেন।
বড় পরিসরে ইনভেস্ট করলেন, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলেন, নেটওয়ার্ক তৈরি করলেন, আর তারপর জিও পুরো দেশে লঞ্চ করলেন। ফলাফল কি হলো? কয়েক বছরের মধ্যেই জিও ভারতের সবচেয়ে বড় টেলিকম কোম্পানিগুলোর একটা হয়ে গেল। এই উদাহরণ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বোঝা যায়। সঠিক সময় নেওয়া ঝুঁকি আর সঠিকভাবে ব্যবহার করা লেভারেজ একটা সাধারণ সুযোগকে ঐতিহাসিক সাফল্যে পরিণত করতে পারে। এটাই স্পিড আর সেফটির পার্থক্য। সেফটি আপনাকে নিরাপদ রাখতে পারে, কিন্তু স্পিড আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। এর মানে এই নয় যে না বুঝে ঝুঁকি নিতে হবে। এর মানে হলো কোনো সুযোগ সঠিক হলে শুধু ভয়ের কারণে সেটা হাতছাড়া করাটাও বুদ্ধিমানের কাজ নয়। সফল উদ্যোক্তারা ঝুঁকি বোঝেন, কিন্তু সুযোগও চেনেন। তারা বোঝেন সঠিক পরিকল্পনা, সঠিক রিসার্চ আর সঠিক স্ট্র্যাটেজি নিয়ে পদক্ষেপ নিলে সেই সিদ্ধান্তই তাদের জীবনের গতিপথ বদলে দিতে পারে। আর এই কারণেই ধনীরা অনেক সময় লোন নেন শুধু পুঁজির জন্য নয়, সময় আর গতি পাওয়ার জন্য। কারণ বিজনেসের দুনিয়ায় অনেক সময় জয় তারই হয় যে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারে। বন্ধুরা, এই পুরো আলোচনার পর এখন সবচেয়ে জরুরি কথাটা বোঝা অনেক সহজ হয়ে যায়। লোন নিজে থেকে ভালো না খারাপ না, লোন শুধু একটা টুল, আর যে কোনো টুলের মতো এর শক্তি নির্ভর করে এটা কিভাবে ব্যবহার করা হচ্ছে তার উপর। একই ছুরি দিয়ে কেউ রান্নাও করতে পারে, আর সেটা কারোর জন্য বিপদও হতে পারে। ঠিক এভাবেই লোনও এমন একটা মাধ্যম যেটা কারো জীবন এগিয়ে নিয়ে যেতে পারে, কারো জীবন কঠিনও করতে পারে। সবটা নির্ভর করছে আপনি এটাকে কিভাবে ব্যবহার করছেন। কেউ যদি লোন নিয়ে শুধু লাইফস্টাইল বড় করেন, ধীরে ধীরে সেই লোন তার আর্থিক স্বাধীনতা শেষ করে দিতে পারে। দামি গাড়ি কিনলে, ক্রেডিট কার্ডে বারবার এমন জিনিস কিনলে যেগুলো সামান্য আনন্দ দেয়, ইএমআইয়ে এমন খরচ করলে যেগুলো ভবিষ্যতে কোনো ইনকাম দেয় না, তাহলে সেই লোন ধীরে ধীরে বোঝা হয়ে যাবে। আর লোন বোঝা হয়ে গেলে বেশিরভাগ সময় শুধু ইএমআই শোধ করতেই চলে যায়। প্রতি মাসে স্যালারি আসে, বড় অংশ সরাসরি ব্যাংকে চলে যায়। জীবন এমন একটা সাইকেলে আটকে যায় যেখানে কাজ করতেই থাকছেন, কিন্তু আর্থিক স্বাধীনতা দূরে সরতেই থাকছে। কিন্তু সেই একই লোন যদি অন্য একটা চিন্তা নিয়ে নেওয়া হয়, তাহলে সেটাই সিঁড়ি হয়ে উঠতে পারে। লোন যদি ব্যবহার হয় ভবিষ্যতে টাকা তৈরি করবে এমন জিনিস বানাতে, বিজনেস করতে, এমন প্রপার্টি কিনতে যেটা প্রতি মাসে ভাড়া দেয়, এমন অ্যাসেটে ইনভেস্ট করতে যেটা সময়ের সাথে ভ্যালু বাড়ায়, তাহলে সেই লোন ধীরে ধীরে ওয়েলথ তৈরির মাধ্যম হয়ে ওঠে। এখানেই গুড ডেট আর ব্যাড ডেটের পার্থক্য পরিষ্কার হয়ে যায়। লোন দিয়ে লাইফস্টাইল কিনলে ধীরে ধীরে আর্থিকভাবে দুর্বল হওয়া, কিন্তু লোন দিয়ে অ্যাসেট আর ক্যাশ ফ্লো তৈরি করলে আর্থিকভাবে শক্তিশালী হওয়া। আর এটাই আসল পার্থক্য চিন্তার। মিডল ক্লাস প্রায় লোন থেকে ভয় পায়, কারণ সে লোনের খারাপ রূপটাই বেশি দেখেছে। কিন্তু ধনীরা লোনকে একটা স্ট্র্যাটেজি হিসাবে দেখেন। তারা জানেন সঠিক জ্ঞান, সঠিক পরিকল্পনা আর সঠিক ডিসিপ্লিন নিয়ে লোন ব্যবহার করলে সেটাই একটা শক্তিশালী ওয়েলথ বিল্ডিং টুল হয়ে উঠতে পারে। কিন্তু এখানে একটা কথা সবসময় মনে রাখতে হবে, লোন ব্যবহার করার আগে ফাইন্যান্সিয়াল এডুকেশন অনেক জরুরি। কারো যদি টাকার খেলার বোঝাপড়া না থাকে, সেই লোন তার জন্য সমস্যা হয়ে উঠতে পারে। কিন্তু কারো যদি এই বোঝাপড়া থাকে, টাকা কিভাবে কাজ করে, ক্যাশ ফ্লো কিভাবে তৈরি হয়, ইনভেস্টমেন্ট কিভাবে বাড়ে, তাহলে সেই মানুষ লোনকে একটা সুযোগে পরিণত করতে পারেন। তাই আসল প্রশ্ন এটা নয় যে লোন নেওয়া উচিত কিনা, আসল প্রশ্ন হলো টাকার এই খেলার বোঝাপড়া কি আপনার আছে। কারণ শেষ অবধি এগিয়ে যান তারাই যারা শুধু টাকার জন্য কাজ করে না, বরং টাকাকে নিজেদের জন্য কাজে লাগিয়ে দেয়। মনে রাখবেন, ধনীরা টাকার জন্য কাজ করে না, তারা টাকাকে নিজেদের হয়ে কাজ করায়। আর এই চিন্তাটাই ফাইন্যান্সিয়াল ফ্রিডমের প্রথম সিঁড়ি হয়ে উঠতে পারে।